ক্রিকেটে চমকের পর চমক দিচ্ছে বাংলাদেশ এবং কতটা নিচে নামা যায় তার একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে টাইগাররা। বিশ্বকাপ ক্রিকেটে দলের যে পারফরমেন্স সেটা তো অত্যন্ত হতাশাজনক আমরা জানি। কিন্তু এই হতাশাজনক পারফরমেন্সের মধ্যেও বাংলাদেশ কোনোভাবে সুপার এইটে উঠতে পেরেছিল এবং সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যে খুব ভালো করবে এমনটি অনেকেই প্রত্যাশা করেননি। কিন্তু একটা বড় ধরনের একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয় এবং আমরা অনেকেই জানি যে ক্রিকেটকে অত্যন্ত অনিশ্চয়তার একটি খেলা হিসেবে বিবেচনা করা হয় এবং সেই অনিশ্চয়তার হাত ধরে কিন্তু সেমিফাইনালে যাওয়ার একটা বড় সুযোগ বাংলাদেশের সামনে তৈরি হয়েছিল। যদিও সেমিফাইনালে যাওয়ার জন্য এই দলটি কতটা যোগ্য তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আফগানিস্তান যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তখন তিনটি দলের সামনেই পরবর্তী রাউন্ডে মানে সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয়। এই তথ্যগুলো যারা আমরা ক্রিকেটকে পছন্দ করি এবং ক্রিকেট ফলো করি তারা জানি। আফগানিস্তানের সামনে আবারও বাংলাদেশ কুপকাত হলো। এই ম্যাচটি নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। কয়েকটি দিক যদি আমরা একটু দেখি তাহলে আমাদের যে ক্রিকেটের এই করুণ দশা কেন তার কিছু উত্তর পাওয়া যেতে পারে। সুপার এইটে বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া এই তিন দলেরই কিন্তু পরবর্তী রাউন্ড মানে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল। এখন একটা জটিল একটা সমীকরণ ছিল এখানে। আমরা অনেকেই সেদিকে খেয়াল রেখেছিলাম যে আসলে কি ঘটে। সমীকরণটি এরকম ছিল যে যদি আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে জয় পায় তাহলে তারা সরাসরি পরবর্তী রাউন্ডে চলে যাবে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া বাদ পড়বে। বাংলাদেশ যদি আফগানিস্তানকে 60 রানে হারাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাবে এবং বাংলাদেশ যদি এর কম কোনো রানে অর্থাৎ 60 রানের কমে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে হিসাবটি দাঁড়াবে এরকম যে অস্ট্রেলিয়া পরবর্তী রাউন্ডে যাবে, বাদ পড়বে আফগানিস্তান এবং বাংলাদেশ। এর মধ্যে কয়েকটি কিন্তু ছিল। কিন্তুটি ছিল এরকম যে অনেকে এই হিসাবটি করেননি যে আফগানিস্তান আগে ব্যাট করলে কি হবে। বিস্ময়ের সৃষ্টি করে আফগানিস্তান আগে ব্যাটিং এর সুযোগ পায় এবং তারা 115 রানে অল আউট হয়। বাংলাদেশের বোলিং সাইডের এক্ষেত্রে প্রশংসা করতেই হবে, তারা কিন্তু জয়ের একটা গ্রাউন্ড তারা তৈরি করে দিয়েছিল। সমীকরণটি এরকম ছিল যে বাংলাদেশকে 12.1 ওভারে 116 রান করতে হবে এবং সেটি করতে পারলেই টাইগাররা পরবর্তী রাউন্ডে মানে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু এই রানটি করার ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাটসম্যানরা যে ধরনের পারফরমেন্স প্রদর্শন করলেন সেটা ক্রীড়া প্রেমীরা দীর্ঘদিন ধরেই এই দুঃখ বয়ে বেড়াবেন যে টি-20তে এই ধরনের স্কোর কিন্তু খুব স্বাভাবিক এবং এখন বিশ্ব ক্রিকেট এমন জায়গায় পৌঁছেছে যে খুব ঝড়ো ব্যাটিং এটা খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশ দেখছে যে একই রকম খেলা খেলছে, তারা এই রানটি চেজ করতে পারেনি এবং এমন দুর্দশাগ্রস্ত একটা ব্যাটিং প্রদর্শনী তারা করেছে যে ক্রীড়াকর্মীরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা এর সমালোচনা করছেন, অনেকে ট্রল করছেন, অনেকে মিম বানাচ্ছেন। এই অবস্থায় পৌঁছেছে। বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গে এই সাধারণ যে টার্গেটটি সেটি পূরণ করতে পারেনি এবং ব্যাটিংয়ে নেমে একটা পর্যায়ে মনেই হয়েছে যে বাংলাদেশ আর জিততে চায় না এবং শুরু থেকেই এক ধরনের যে সেই আগের যে খেই হারানো একটা ক্রিকেট সেটা আমরা দেখেছি। বাংলাদেশ কেন এই টার্গেটে পৌঁছতে ব্যর্থ হলো তার কিন্তু একটা জবাব দিয়েছেন অধিনায়ক শান্ত এবং তিনি বলেছেন যে শুরুতে যদি 3টি উইকেট মানে দ্রুত সময়ের মধ্যে যদি 3টি উইকেট পড়ে যায় তাহলে বাংলাদেশ আর 12.1 ওভারের যে টার্গেট মানে সেমিফাইনালে যাওয়ার জন্য সেই লক্ষ্যে তারা খেলবে না, তারা সাধারণভাবে জয়ের লক্ষ্যে খেলবে। এটা কতটা একটা হাস্যকর পরিকল্পনা হতে পারে আমরা ধারণা করতে পারি যে অধিনায়ক একাই এই সিদ্ধান্ত নেননি, হয়তো কোচিং স্টাফ সহ যারা অন্য যারা আছেন টিম ম্যানেজমেন্টে সবাই মিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ভেবে দেখুন সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ, সেখানে আফগানিস্তানের মতো একটি দলের সঙ্গে জয় পরাজয়ের কি আসে যায়, মানে এই ঝুঁকিটা আমরা কেন নিব না যে পরবর্তী রাউন্ডে আমরা যেতে পারি। 12.1 ওভারে 115 রান করা এটা কি খুব কঠিন? টি-20তে এটা তো হর হামেশাই হয়ে যাচ্ছে, এখন 250 থেকেও বেশি রান খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেইখানে বাংলাদেশ শুরুতে একটি প্ল্যান নিয়েছে যে 3টি উইকেট যদি খুব দ্রুত পড়ে যায় তাহলে বাংলাদেশ আর মানে সেমিফাইনালের লক্ষ্যে যে টার্গেট 12.1 ওভারে এই যে 115 রান করা সেই লক্ষ্যে তারা খেলবে না, তারা খেলবে শুধু জয়ের জন্য। সেই জয় দিয়ে আপনি কি করবেন? আমরা কেন এখনো সেমিফাইনাল ফাইনাল খেলতে পারবো না বিশ্বকাপে? দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার পর একটি দলের পরিকল্পনা হচ্ছে এই। দেখুন এই পরিকল্পনা তো সর্বনাশ ডেকে এনেছে, কারণ আপনাকে শেষ উইকেট পর্যন্ত কিন্তু সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করতে হবে। কারণ আফগানিস্তানের সঙ্গে এই ম্যাচে আপনি হারলে জিতলে কিছু যায় আসে না, আপনাকে চেষ্টা করতে হবে পরবর্তী রাউন্ডে যাওয়ার, মানে সর্বাত্মক মানে সব অস্ত্র দিয়ে চেষ্টা করা ময়দানে। সেই লড়াইটা কিন্তু আমরা দেখিনি, শুরুতেই কিন্তু হেরে বসে আছে যে 3 উইকেট পড়ে গেল তো আমি হাল ছেড়ে দিলাম। এই মানসিকতা কখনোই আপনাকে ক্রিকেটের উন্নতি ঘটাতে পারবে না। আরেকটি বিষয় হলো বাংলাদেশ দলের সবচেয়ে টি-20-র যে সবচেয়ে দক্ষ ভালো ব্যাটসম্যান হিসেবে যাকে বিবেচনা করা হয় সেই তৌহিদ হৃদয়, তাকে ব্যাটিংয়ে নামানো হয়েছে 6 নম্বরে এবং যাদের ফর্ম নেই সৌম্য সরকার, লিটন দাস খেলেছেন, অনেক রান করেছেন তিনি, কিন্তু অনেক বল খেলেছেন তিনি। সেমিফাইনালে যাওয়ার জন্য আমাদের যে ধরনের ব্যাটিং করার প্রয়োজন ছিল সেটা আমরা করিনি, অন্যদিকে আমাদের সবচেয়ে ভালো খেলোয়াড়কে আমরা আনলাম 6 নম্বরে। এইরকম একটি উইকেটে যখন আপনার জয়ের কোনো বিকল্প নেই তখন এই ধরনের পরিকল্পনা সাজাচ্ছেন আমাদের
ক্রিকেটের ম্যানেজমেন্ট। সত্যি খুব দুঃখজনক যে এভাবে তো আপনি ক্রিকেটে আসলে বাংলাদেশকে ভালো কিছু দিতে পারবেন না। আমি এর আগেও আমার ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের ক্রিকেটের যে সর্বনাশ সেটা হচ্ছে আমাদের বোর্ডে দীর্ঘদিন ধরে একই মুখ। ক্রিকেটে একেবারে নতুন করে আমাদের সবকিছু ভাবতে হবে, সবকিছুর মধ্যে পরিবর্তন আনতে হবে। শুধু খেলোয়াড়দের দোষ দিলে কিন্তু চলবে না, ক্রিকেট ম্যানেজমেন্ট বোর্ড সবাই কিন্তু দায়ী। এবং দায়টি দেখুন, এখানে এই ম্যাচে যে ম্যাচ প্ল্যানটি করা হয়েছিল এটা খুবই দুঃখজনক। এর আগের ম্যাচে আমরা দেখেছি যে বাংলাদেশ টসে জিতেও তারা ফিল্ডিং নিয়েছিল এবং ভারতের মতো একটি শক্তিশালী ব্যাটিং লাইন আপের যে দল, সেই দলকে তারা ব্যাটিংয়ে পাঠিয়েছিল। টসে জিতেও এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকেও সেই ম্যাচে হারার একটি বড় কারণ হিসেবে বিশ্লেষণ করেছেন অনেকে। অন্যদিকে এই ম্যাচে আমরা দেখলাম যে আমাদের জয়ের কোনো তাড়া নেই, জয়ের কোনো লক্ষ্য নেই, আমরা যেন হারার জন্যই প্রস্তুত আছি। তো এভাবে ক্রিকেট খেললে ক্রিকেট আসলে আগাবে না। আমি বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ম্যানেজমেন্ট, এখানে ক্রিকেটের যে সর্বোচ্চ ব্যক্তি আমাদের প্রেসিডেন্ট, তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন, এখন তার অন্তত অবসর যাওয়া উচিত, এখন তার এই বোর্ডকে ছাড়া উচিত। আর কত? কোচের কথা বলতে হয় হাতুরে সিং, তিনি বাংলাদেশের ক্রিকেট একটা সর্বনাশ করে দিয়েছেন আসলে। একসময় তাকে নিয়ে বাংলাদেশের এক ধরনের আধিক্যতা ছিল, কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেট যখন একটি ভালো দিকে যাচ্ছিল সেই সময় তিনি কিন্তু সেই বাংলাদেশকে ছেড়ে তিনি শ্রীলঙ্কায় যোগ দেন এবং তার নিজের দেশ সেটি, এবং সেখানে যোগ দিয়ে কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটেরও কিন্তু তিনি অনেক ক্ষতি করেছেন এবং তাকে সেখান থেকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছিল শ্রীলঙ্কান যে বোর্ড থেকে, কোচের পদ থেকে তাকে। সেই হাতুরে সিংকে আবার বাংলাদেশকে, মানে একটি দল যাকে ত্যাগ করেছে, ছাঁটাই করেছে, তাকে বাংলাদেশ দলের কোচ বানিয়ে দেওয়া হলো এবং তিনি একের পর এক খামখেয়ালি সিদ্ধান্ত নিচ্ছেন। তার সঙ্গে বাংলাদেশের কিংবদন্তি অধিনায়ক মাশরাফি মুর্তজার এক ধরনের টানাপোড়েন ছিল, সম্পর্কে টানাপোড়েন ছিল এবং সে সময় আমরা দেখেছি সেগুলো আমাদের পারফরমেন্সে প্রভাব ফেলেছে। এখন আবার এই হাতুরি সিং এর খামখেয়ালিপনার কারণে কিন্তু আমাদের ক্রিকেট আরো নিচের দিকে নামছে। আমাদের কি করা উচিত? আমাদের প্রধান কাজ হবে যে ক্রিকেটকে আমূল একটা বদলের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে বোর্ডের সবাইকে কিন্তু পদত্যাগ করতে হবে। বোর্ডের হয় পদত্যাগ করতে হবে, নয় তাদেরকে ছাঁটাই করতে হবে। এই বোর্ড কোনোভাবেই আর পরবর্তীতে আর দায়িত্ব পালনের যোগ্যতা রাখে না। যারা সিলেক্টর আছেন বা নির্বাচক মন্ডলী আছেন তাদেরকেও বাদ দিতে হবে। খেলোয়াড়দের মধ্যে দুই একজন বাদে বাকি কারো টি-20 খেলার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্নটি উঠতে পারে। কারণ দেখুন, ব্যাটিং পারফরমেন্স এখানে যদি আমরা একটু পর্যালোচনা করি, 49 বল খেলে 54 রান করেছেন লিটন দাস, তিনি শুরুতে নেমেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি নট আউট ছিলেন। মানে 49 বল খেলে 54 রান, এটা এখন টেস্ট যে খেলা সেই খেলায় এখন এই ধরনের রান হয়, ওয়ানডের কথা বাদই দিলাম, টি-20তে এই ধরনের স্কোর একেবারেই চলে না। আর বাকিরা কেউই ওইভাবে রান করতে পারেননি। এর মধ্যে দেখুন, সৌম্য সরকার 10 বল খেলে করেছেন 10 রান এবং তৌহিদ হৃদয় তিনি করেছেন 9 বল খেলে 14 রান, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 9 বল খেলে করেছেন 6 রান, সাকিব 0, রিশাদ হাসান 0, তানজিম হাসান সাকিব তিনি 10 বল খেলে 3 রান, তাসকিন আহমেদ 9 বল খেলে 2 রান আর মুস্তাফিজুর রহমান 0। এই হচ্ছে একটি দলের টি-20 পারফরমেন্স ব্যাটসম্যানদের। এই ব্যাটসম্যানদের মধ্যে আসলে কতজন আছেন যারা টি-20তে খেলার যোগ্যতা রাখেন? সারা বিশ্বজুড়ে কিভাবে টি-20 খেলছে নেদারল্যান্ডস, নেপাল, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান তো এখন অনেক বড় টিম, এসব দল কিভাবে খেলছে? বাংলাদেশের জয় যখন একেবারে দূরে চলে যায়নি সেই সময় মাহমুদুল রিয়াদকে দেখা গেছে তিনি ঠেকিয়ে ঠেকিয়ে খেলছেন। মানে একটা যে অ্যাপ্রোচ, বডি ল্যাঙ্গুয়েজ, জয়ের জন্য যে তাড়না, সেই তাড়নাটি নেই। ম্যাচ প্ল্যান ভুল, শেষ উইকেট পর্যন্ত কিন্তু আপনাকে খেলতে হবে, কারণ আপনি সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এখানে শুধু জয় দিয়ে আপনি কি করবেন? সত্যি বলতে বাংলাদেশ গত কয়েক বছর ধরেই যে ধরনের ক্রিকেট খেলছে এটা কোনোভাবেই বিশ্বমানের ক্রিকেট নয়।